স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। খালেদা জিয়ার বিদেশ যাত্রার আবেদন আগেই নিষ্পত্তি হয়েছে সংসদে আইনমন্ত্রী। খালেদার কিছু হলে দায় দায়িত্ব সরকারের, বললেন ফখরুল। ই কমার্স নিয়ে সরকারের পদক্ষেপ না জানানোই হাইকোর্টের ক্ষোভ। ৪৫,০০০ গ্রাহকের কয়েকশো কোটি টাকা নিয়ে উধাও আলিশা মার্ট। সচিবালয়ে নথি গায়েবের ঘটনায় স্বাস্থ্য শিক্ষা বিভাগের ৪ কর্মচারী বরখাস্ত, তদন্ত প্রতিবেদন জমা, জানালেন স্বাস্থ্য সচিব। গত ৪ বছরে দেশে সাইবার হামলা বেড়েছে ৫০%। সবচেয়ে বেশি ঝুঁকিতে ব্যাংক এবং পরিচয়পত্র তৈরির কার্যালয়। দু ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ ভারত। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আইসিসি ইভেন্টে ফিরবে পাকিস্তান। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। খালেদা জিয়া আবার জেলে গিয়ে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন করলে তা বিবেচনা করা হবে। সংসদে একটি আইন প্রণয়নের আলোচনায় বিএনপির সংসদ সদস্যের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী একথা বলেন। ৪০১ ধারায় করা খালেদা জিয়ার বিদেশে যাওয়ার আবেদন আগেই নিষ্পত্তি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি আর পুনর্বিবেচনার সুযোগ নেই। শনিবার থেকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন। গুরুতর অসুস্থ জানিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের কাছে আবারও আবেদন করেছেন খালেদা জিয়ার ভাই। সংসদে আলোচনায় অংশ নিয়ে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানান বিএনপি সংসদ সদস্য রুমিন ফারহানা। বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় এ সুযোগ দেওয়ার এখতিয়ার সরকারের আছে। তবে আইনমন্ত্রী জানান, একবার নিষ্পত্তি হওয়া আবেদন পুনর্বিবেচনার সুযোগ নেই। এত বেশি ক্ষমতা যেখানে আইন দিচ্ছে সরকারকে, সেখানে সরকারের আইনমন্ত্রী কেন সেই ক্ষমতাকে প্রয়োগ করতে চাচ্ছেন না? কেন তিনি তার হাত নিজের হাত নিজে বেঁধে ফেলতে চাইছেন? এটা আমার বোধগম্য হয় না। আর বাংলাদেশে যদি আইনের শাসন থাকতো মাননীয় স্পিকার, তাহলে ৪০১-এ যেতে হতো না। বহু আগেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামিনে মুক্ত হয়ে যেতে পারতেন। একটা নিষ্পত্তিকৃত দরখাস্তের উপরে আর কোনো অর্ডার দেওয়া যায় না। মাননীয় স্পিকার, উনি বলতে মিসেস খালেদা জিয়া যদি আবারও জেলখানায় গিয়ে আবারও অ্যাপ্লাই করেন, তখন আমরা বিবেচনা করব। কিন্তু যেই অবস্থায় আছেন সেই অবস্থায় এই ৪০১ ধারায় এই কোনো পদক্ষেপ নতুন করে বিবেচনার কোনো সুযোগ নাই। তো মাননীয় স্পিকার, সেই জন্য এই নতুন করে এই পুরানো দরখাস্তের উপরে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। আইনমন্ত্রী যখন বক্তব্য দিচ্ছিলেন তখন তার সামনের সারিতে ছিলেন সংসদ নেতা শেখ হাসিনা। এ সময় তিনি আইনমন্ত্রীকে এ বিষয়ে পরামর্শ দেন। যিনি আজকে তার জন্য এত মাননীয় প্রধানমন্ত্রী যে মানবিক দিকটা দেখিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীকেও কিন্তু অগস্ট মাসের ২১ তারিখ ২০০৪ সালে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছিল। তার প্রধান আসামি কে, এটা কিন্তু খুঁজে বের রায়ের মধ্যে আছে। তার প্রধান আসামি হচ্ছে ওনার ছেলে তারেক জিয়া। আইনমন্ত্রী আরও বলেন, আইন সবার জন্য সমান। তারপরও খালেদা জিয়া সাজাপ্রাপ্ত কয়েদিদের চেয়ে বাড়তি সুবিধা ভোগ করছেন। এটি পাচ্ছেন প্রধানমন্ত্রীর মানবিকতার কারণে। প্রস্তাব করছি যে লিডার এন্ড ডেপুটি লিডার। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অসুস্থ খালেদা জিয়ার কিছু হলে তার সমস্ত দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর দলীয় কার্যালয়ে এক দোয়া অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেছেন, অসুস্থ খালেদা জিয়ার জন্য অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া প্রয়োজন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, অনেক বেশি অসুস্থ। তাকে শুধু রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্যই আজকে ভয়াবহ ভাবে যে চক্রান্ত, সেই চক্রান্তে তাকে এখন জীবন থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। এদিকে অসুস্থ খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। মঙ্গলবার সন্ধ্যায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে অসুস্থ খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। রোগ মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে
আবারও সরকারের কাছে তার চিকিৎসার জন্য বিদেশে গিয়ে নিয়ে যেতে আবেদন করা হয়েছে। আমরা আহ্বান জানাচ্ছি সরকারের কাছে যে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসা করতে সুযোগ দেওয়া হোক। ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে এই দোয়া মাহফিলে অংশ নেন দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বারবার বলার পরও দেশের ই কমার্স খাত থেকে অর্থ পাচার রোধে সরকারের নেওয়া পদক্ষেপ না জানানোয় ক্ষোভ জানিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই ক্ষোভ প্রকাশ করেন। আগামী 23 নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছেন আদালত। এই প্রতিবেদনে ই কমার্স খাতের কর আদায়ে নীতিমালা এবং কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপক্ষকে জানাতে হবে। আদালত আরও জানান, নোটিশ জারির পরেও প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। এই বিষয়টি আদালত গুরুতরভাবে নিচ্ছে। এসব অবহেলা সহ্য করা হবে না। পরে আদালত ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলার নির্দেশ দেন। গত 28 সেপ্টেম্বর ই কমার্স নিয়ে সরকারের পদক্ষেপ জানতে চান হাইকোর্ট। এবার ই কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট উধাও প্রায় ৪৫,০০০ গ্রাহকের কয়েকশো কোটি টাকা নিয়ে। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের প্রধান কার্যালয় সহ 2টি অফিস। পাওয়া যাচ্ছে না আলেশা মার্টের কোনো কর্মকর্তা কর্মচারীকে। পাওনা টাকা না পেয়ে শিগগিরই মামলা করার কথা জানান ভুক্তভোগীরা। ই অরেঞ্জ বা ই ভ্যালির পথেই হাঁটছে আলেশা মার্ট। গ্রাহকের পণ্য বা টাকা কোনোটি ফেরত দিতে পারছে না প্রতিষ্ঠানটি। হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়েছে আলেশা মার্টের প্রধান কার্যালয়টি। এখন টাকা ফেরত পেতে হন্য হয়ে ঘুরছেন গ্রাহকরা। আলেশা মার্টে একটি মোটরসাইকেল অর্ডার করেন এই কলেজ ছাত্র। মোটরসাইকেল দিতে না পারায় টাকা ফেরত দিতে চেয়েছিল আলেশা মার্ট। সোমবার বনানীর প্রধান কার্যালয়ে এসে অফিস বন্ধ পান। দিনভর বসে থেকেও কোনো কর্মকর্তা কর্মচারীর দেখা পাননি। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত এই জায়গায় ওয়েট করতেছি, কেউ দরজা খোলেও না, বেরও হয় না, ভিতর থেকে লক করা। তার মতো অনেকেই ফিরে গেছেন শূন্য হাতে। তাদের দাবি, আলেশা মার্ট কয়েক দফা চেক দিলেও অ্যাকাউন্টে টাকা না থাকায় তা প্রত্যাখ্যাত হয়। এ অবস্থায় গ্রাহকের ভিড় বাড়লে প্রধান কার্যালয় বন্ধ করে দেয় আলেশা মার্ট। এখানে আসছিলাম, নাসিম টাওয়ারে গেছিলাম, এই দুটো অফিসে গেছি আর কি। দুটো অফিসে যাওয়ার পর কোনোটাই লোক পাইনি। আমাদেরকে বলছে যে এই 10 তারিখ পর থেকে SMS আসবে, ঠিক আছে, যে বাউন্স করে 10 তারিখ পর থেকে SMS আসবে। এখন তো অফিস বন্ধ দেখতেছে। রিফান্ড রিকোয়েস্টটা করা হয়েছিল আমার আগস্টের দিকে, তো এখন পর্যন্ত বারবার ডেট পড়তেছে আর আমি ঘুরেই যেতেছি। আমার চেক অলরেডি 2বার বাউন্স। বনানীর কার্যালয়ে নোটিশটা নিয়ে গ্রাহকদের যোগাযোগ করতে বলা হয়েছে তেজগাঁওয়ের নাসরিন টাওয়ার অফিসে, অথচ সেখানেও কেউ নেই। এখন মামলা করার কথা ভাবছেন অনেকেই। আমি মামলা করেই দিব, কারণ আমাদের আর ধৈর্য শক্তি নেই, কারণ আমরা এত কষ্টের টাকা দিয়ে আর সহ্য করার মতো, মানে পিঠ দেয়ালে ঠেকে গেলে যা হয়। 22 তারিখে ওটা বাউন্স হয়েছে, 31 তারিখে বাউন্স হয়েছে। এখন আমরা যে চেক নিয়ে যে কি করব, মানে আমাদের কোনো কারো সহযোগিতা পাচ্ছি না আমরা। অনেক চেষ্টার পর মুঠোফোনে পাওয়া যায় আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারকে। তিনি এখনো আশ্বাস দিচ্ছেন টাকা ফেরত দেওয়ার। টোটাল ক্যাশ ড্রাই আউট হয়ে গেছে, কারণ আমাদের তো যেসব সোর্স অফ ফান্ড ছিল সবগুলো সোর্স অফ ফান্ড তো বিভিন্ন ভাবে ব্লক অবস্থা বলতে এগুলো ফ্রিজও না, কিন্তু ব্যাংকগুলো তো ভয় পাইতেছে ফান্ডিং দিতে। এখন নিজস্ব সোর্সের থেকে ফান্ডিং এর। জানুয়ারিতে জমকালো আয়োজনে যাত্রা শুরু করে আলেশা মার্ট। চটকদার বিজ্ঞাপন আর নানা অফারে ক্রেতাদের আকৃষ্ট করে প্রতিষ্ঠানটি। জানা গেছে প্রায় ৪৫,০০০ গ্রাহক ৪৫০ কোটি টাকা পাবে আলেশা মার্টের কাছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনিয়মের অভিযোগে দারাজের 2 ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। দুপুর 12:15 থেকে টানা 2 ঘন্টা ধরে এই জিজ্ঞাসাবাদ চলে। দারাজের হেড অব স্টেক হোল্ডার শামসুল ইসলাম মাসুদ এবং হেড অব কমার্শিয়াল কামরুল ইসলামের কাছে বিদেশি ব্যাংকের ভার্চুয়াল কার্ড বিক্রির বিষয়ে ব্যাখ্যা চায় সিআইডি। জবাবে তৃতীয় পক্ষ বা সেলার এইসব বিদেশি ব্যাংকের ভার্চুয়াল কার্ড বিক্রি করেছে বলে দাবি করে দারাজের প্রতিনিধি। তবে লেনদেন দারাজের অ্যাকাউন্টের মাধ্যমে হওয়ায় ই কমার্স প্রতিষ্ঠানটি দায় এড়াতে পারে না বলছেন তদন্ত কর্মকর্তা। এ বিষয়ে আগামী সপ্তাহে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে সিআইডি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের 17টি নথি গায়েবের ঘটনায় জড়িত থাকার দায়ে স্বাস্থ্য শিক্ষা বিভাগের 4 কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা অনুসন্ধানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ আলমকে প্রধান করে গঠিত 4 সদস্যের কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এদিকে শাহবাগ থানার পাশাপাশি ঘটনার তদন্ত করছে সিআইডি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ 17টি নথি গায়েব হয় 28 অক্টোবর। ওই ঘটনার অনুসন্ধান শেষে 4 কর্মচারীকে চিহ্নিত করে প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি। এরই মধ্যে চিহ্নিত 4 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন সচিব মোহাম্মদ আলী নূর। 4 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এখন প্রসিডিং চলছে, এটা চলমান হবে, লাস্ট অফ অল ফাইনাল যে ডিসিশন হবে, জাজমেন্ট হবে সেই অনুযায়ী। বরখাস্ত 4 কর্মচারী হলেন ক্রয় ও সংগ্রহ 2 শাখার 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আয়শা সিদ্দিকা ও জোসেফ সর্দার, প্রশাসন 2 এর অফিস সহায়ক বাদল চন্দ্র গোস্বামী এবং প্রশাসন 3 শাখার অফিস সহায়ক মিন্টু মিয়া। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও চলমান রয়েছে বলে জানান সচিব। অ্যাকশন চলমান আছে, ডিপার্টমেন্টাল প্রসিডিং হয়েছে, ডিপার্টমেন্টাল প্রসিডিং অনুযায়ী এটা কাজ চলমান থাকবে। নথি গায়েবের ঘটনায় 19 অক্টোবর শাহবাগ থানায় জিডি করেন উপসচিব নাদিয়া হায়দার। পরে ঘটনাস্থলে তদন্ত করে সিআইডি। সে সময় মন্ত্রণালয়ের যে 6 কর্মচারীকে সিআইডি জিজ্ঞাসাবাদ করে তাদের মধ্যে আয়শা সিদ্দিকা ও জোসেফ সর্দারও ছিলেন। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিটিং সার্ভিস এবং ওয়েবিল পদ্ধতি বাতিলের দাবিতে মিরপুরে বাস চালানো বন্ধ করে দিয়েছেন চালকরা। তারা বলছেন, মালিক সমিতি ঘোষণা দিলেও পদ্ধতি বাতিল না হয় যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিতে হচ্ছে। ঘটছে অপ্রীতিকর ঘটনা। এদিকে বাড়তি ভাড়া আদায় করায় 8 দিনে 2079টি গাড়ির বিরুদ্ধে মামলা এবং মোট 21,44,400 টাকা জরিমানা করেছে বিআরটিএ। ডিজেলের দাম বাড়ায় পরিবহন খাতের নেতাদের সঙ্গে আলোচনা করে নতুন বাস ভাড়া নির্ধারণ করে সরকার। একই সাথে সিটিং সার্ভিস, গেট লক এবং ওয়েবিল পদ্ধতি বাতিলের ঘোষণা দেয় বাস মালিক সমিতি। তবে ঘোষণার পরেও সিটিং সার্ভিস ও ওয়েবিল পদ্ধতি বহাল রেখেছেন বাস মালিকেরা। এর প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর মিরপুরে আলমক্কা, রবরব, প্রজাপতি, বসুমতী সহ বেশ কয়েকটি পরিবহনের বাস চালানো বন্ধ করে দেন চালকরা। অর্ধেক ভাড়া পায় 30 টাকা, অর্ধেক ভাড়া গেল 15 টাকা, কিন্তু মালিক তো রাইসে 32 টাকা করে গুনে নেয়। তাহলে এই ড্রাইভার স্টাফটা বেতন পায় কই থেকে? ঢাকা সিটির যত কোম্পানি আছে সবাই ওবিল সিস্টেম করে তারা নিজেদের অনুযায়ী নিজেরাই মনে করেন টাকা বসাই দিয়ে ওনারা ভাড়া নিচ্ছে। এদিকে অনেক বাসেই সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। পাশাপাশি সিটিং সার্ভিস এবং ওয়েবিলের নামেও চলছে বাড়তি ভাড়া আদায়। পল্লী বিদ্যুৎ থেকে মিরপুর 1-এ 35 টাকা আগে ভাড়া নিত, এখন আমার কাছে 50 টাকা নিচ্ছে এবং তাদের ব্যবহারও যথেষ্ট খারাপ। তাদের লেগে ওবিল আছে, ওবিলে স্বাক্ষর নেওয়ার পর থেকে লোক উঠানো, মাজার রোড থেকে লোক উঠানো শুরু করবে, গাড়ির উপরে সব দাঁড়া থাকবে। মিরপুর 13 নম্বর নামবো, 40 টাকা নিছে, আমরা দুজন একসাথে ভাড়া দিয়েছি 80 টাকা, তারপরেও আমাদের কাছে আরো বলছে যে আরো 10 টাকা দেন। মালিক সমিতি বলছে বেশি ভাড়া নেওয়া বন্ধে রাজধানীর 128টি বাস কোম্পানির সঙ্গে সভা করবেন তারা। আর সিটিং সার্ভিস ও ওয়েবিল ব্যবস্থা বন্ধ করা না হলে সংশ্লিষ্ট পরিবহনের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। কন্ট্রাক্টর এরা জিনিসটা রিয়েলাইজ করতে পারে না অনেক সময় যে কোন দূরত্ব থেকে কতটুকু ভাড়া হবে। হয়তো কোনো জায়গায় দেখা যায় 2 টাকা বেশি নিছে, আবার কোনো জায়গায় দেখা যায় 3 টাকা ছাড় দিয়ে দিছে। বাসে বাড়তি ভাড়া নেওয়া বন্ধে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করছে বিআরটিএ। বেশি ভাড়া আদায়ের দায়ে জরিমানা ও মামলা করা হচ্ছে। পরিবহন সেক্টরে তো আসলে অভিযোগ অনেকগুলো, সব অভিযোগে এখন আমরা মনোযোগ দিচ্ছি না। আমরা আসলে ভাড়া বৃদ্ধির বিষয়টা কিভাবে কন্ট্রোল করা যায়, কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং সেই প্রেক্ষিতে আমরা মোবাইল কোর্টটা গুরুত্ব আরোপ করছি। বাস ভাড়ার নৈরাজ্য ঠেকাতে রাজধানীতে প্রতিদিন 8টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। যতদিন অভিযোগ পাওয়া যাবে ততদিন ভ্রাম্যমাণ আদালত চলবে বলে জানিয়েছে বিআরটিএ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণের কাজ শুরু হচ্ছে আগামী মাসেই। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, আসছে বছরের ডিসেম্বরের মধ্যেই আংশিকভাবে মেট্রো রেল চালু করা সম্ভব হবে। আর জাপানের রাষ্ট্রদূত বলছেন, মেট্রো রেল সহ চলমান বড় উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে বাংলাদেশের চেহারাই বদলে যাবে। 2 প্রজন্মের 3 তারকা ক্রিকেটার ব্যাটের বদলে হাতে ইলেকট্রনিক টিকিট নিয়ে ছুটছেন মেট্রো রেলে চেপে বসতে। আপাতত এসবই হচ্ছে পরীক্ষামূলকভাবে। রাজধানীর উত্তরের দিয়াবাড়িতে মেট্রো রেলের মূল স্টেশনে হাজির হয়ে
ব্যাপক কর্মযোগ্য দেখে অভিভূত জাতীয় ক্রিকেট দলের বর্তমান ও সাবেক খেলোয়াড়রা। সশরীরে এটা উঠতে পেরেছি, এটা অসাধারণ ফিলিংস আসলে, মানে আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে এরকম একটা ব্যাপার। বাংলাদেশের মানুষরা বলেন সবাই আমরা চড়তে পারবো এবং এনজয় করতে পারবো আমি মনে করি, এবং সবকিছুই খুব ভালো লাগছে দেখে এখানে। অনেকেই এই স্টেপ ভেবেছিলেন অসম্ভব একটা ব্যাপার, বাট এটা সম্ভব হয়েছে আমাদের জন্য। আমি খুব খুশি ব্যক্তিগতভাবে, আমি রিয়েলি হ্যাপি। এরই মধ্যে দেশে প্রথম বিদ্যুৎ চালিত এই উড়াল ট্রেন উত্তরা থেকে পল্লবী পর্যন্ত 4টি স্টেশনের মধ্যে পরীক্ষামূলকভাবে চলাচল করেছে। আরও কয়েক ধাপে পরীক্ষার পর যাত্রীদের সেবায় চালু হবে ঢাকা মেট্রো রেল। এই যে মেট্রো রেলে বসে ক্রিকেটারদের সঙ্গে গল্প করছি, এটাই তো বাংলাদেশের উন্নয়নের প্রতীক। শুধু মেট্রো রেল কেন, চলমান সব মেগা প্রকল্প বাস্তবায়ন হলে এই দেশের চেহারাই পাল্টে যাবে। আমরা চাই বাংলাদেশ আরো সামনের দিকে এগিয়ে যাক। পারফরমেন্স টেস্টে এর আগে ঘন্টায় 5 কিলোমিটার গতিতে এই ট্রেন চললেও মঙ্গলবার তা চলে ঘন্টায় 100 কিলোমিটার বেগে। 25 কিলোমিটার গতির উপরে ট্রেন চলাচলের পরীক্ষা হবে সবার শেষে। প্রায় 6 মাস চলবে পারফরমেন্স টেস্ট। কমলাপুরের কাজ আমরা এই বছরই শুরু করব। সুনির্দিষ্ট ডেট নাই আমাদের, তখন নভেম্বর, তো আমার হাতে তো আর 1 মাস সময় আছে। আমরা ডিটেইল ডিজাইন প্রায় শেষ করে ফেলেছি। মেট্রো রেল প্রকল্পের খরচ হচ্ছে 22,000 কোটি টাকা। অর্থায়ন করছে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা। গত জুলাই পর্যন্ত কাজের অগ্রগতি 68.49%। 21 কিলোমিটার উড়াল পথের মধ্যে এ পর্যন্ত দৃশ্যমান প্রায় 16.5 কিলোমিটার। আপাতত এই মেট্রো রেলটি পরীক্ষামূলকভাবে চলাচল করছে। এই যাত্রী ছাড়া পরীক্ষামূলক এই মেট্রো রেলের চলাচল হবে আরও 3 মাস। তারপরে আরও কিছু পরীক্ষামূলক চলাচলের পর আগামী বছরের নাগাদ যাত্রীরা এই মেট্রো রেলের সেবা নিতে পারবে, তেমনটাই আশা করছে বাংলাদেশ সরকার। নাফিজা দোবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বস্তিবাসীদের জন্য করোনা টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। রাজধানীর সবচেয়ে বড় কড়াইল বস্তিতে টিকা দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি। 18 বছরের ঊর্ধ্বে সবাইকে দেওয়া হচ্ছে সিনোফার্মের টিকা। যাদের জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্র নেই তারা কেন্দ্রেই তাৎক্ষণিক ব্যবস্থাই করে নিতে পারছেন নিবন্ধন। অগ্রাধিকার পাওয়া জনগোষ্ঠী ও শিক্ষার্থীদের পর এবার বস্তিবাসীদেরও টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসলো সরকার। রাজধানীর কড়াইল বস্তির 8টি কেন্দ্রের 25টি বুথে মঙ্গলবার সকাল 9টা থেকে শুরু হয় এই কর্মসূচি। প্রতিদিন এই বুথে টিকা দেওয়া হবে 15,000 মানুষকে। কড়াইল বস্তির কেন্দ্রগুলোই সকাল থেকেই ছিল টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। নিবন্ধন সহ নানা ঝামেলা এড়িয়ে শুধুমাত্র স্থানীয় কাউন্সিলরের কাছ থেকে বয়সের প্রমাণপত্র নিয়ে সহজে টিকা পাওয়ায় খুশি নিম্ন আয়ের মানুষ। আমাদের এখান থেকে কার্ড দিছে, কার্ড করছি, কার্ড নিয়ে আসছি, এখন এখানে এসে টিকা দিচ্ছি। রেজিস্টার ছাড়াই পাইছি আমরা, এখানে আসছে বাড়ি বাড়ি টিকিট দিয়ে গেছে, ওই টিকিট অনুযায়ী আমরা সিরিয়ালে ধরছি, আমরা টিকা দিয়ে দিচ্ছি। দিতে চাচ্ছিলাম না, তখন আমরা আগ্রহ লাগতেছে টিকার জন্য, ভালো দেখছি দেখে এই জন্য আসছি। আমরা মূর্খ, কই যাবো কি বা কি করবো কোনোই বুঝি নাই যে এটা খুব ভালো হয়েছে। ওইখানে কইতাছে যে এটা সরকারে ভালো একটা সিস্টেম করে দিছে। 25টি বুথের প্রতিটিতে প্রতিদিন 600 মানুষকে টিকা দেওয়া হবে। 7 দিনের মধ্যে কড়াইল বস্তিতে টিকাদান কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিটা টিমে 2জন ভ্যাকসিনেটর আছে এবং 2জন করে ভলান্টিয়ার আছে, এবং প্রতি টিমের টার্গেট হলো 600 করে টিকা দেওয়া। সেভাবে 15,000 টিকা একদিনে দেওয়া সম্ভব। আমাদের টার্গেট হলো যে এই বস্তিতে যত মানুষ আছে 18+ বয়সের সবাইকে টিকার আওতায় আনা। দেশে টিকার কোনো সংকট নেই, পর্যায়ক্রমে সব বস্তিতে টিকা দেওয়া হবে বলেও জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে, এই 2 জনই নারী। এ নিয়ে মোট প্রাণহানি হলো 27,928 জনের। 836টি ল্যাবে 24 ঘন্টায় 20,764টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 213 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.03%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,72,948 জনে, সুস্থ হয়েছেন আরও 223 জন। এ নিয়ে মোট সুস্থ 15,36,967 জন। গত 4 বছরে দেশের ব্যাংকিং এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাইবার আক্রমণ বেড়েছে 50 ভাগেরও বেশি। বাংলাদেশ কম্পিউটার
ইনসিডেন্ট রেসপন্স টিম বলছে সবচেয়ে বেশি হ্যাকিংয়ের ঝুঁকিতে রয়েছে দেশের ব্যাংকগুলো এবং পরিচয়পত্র তৈরির কার্যালয়। সাইবার হ্যাকিং প্রতিরোধে সব খাত নিয়ে সমন্বিত পরিকল্পনার তাগিদ বিশ্লেষকদের। বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটছে সাইবার হামলার ঘটনা, বাদ নেই বাংলাদেশও। 2016 সালে কেন্দ্রীয় ব্যাংকে সিস্টেম হ্যাকিং করে চুরি হয় $8,10,00,000। কয়েকটি ব্যাংকের এটিএম বুথ থেকেও কার্ড জালিয়াতি এবং হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ উত্তোলন করা হয়। কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বলছে 2017 সালে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে মোট 683 বার হ্যাকিংয়ের চেষ্টা হয়। 2020 সালে তা বেড়ে দাঁড়ায় 1054-তে। হ্যাকারদের সবচেয়ে বড় টার্গেট ছিল দেশের ব্যাংকগুলো, এরপরই রয়েছে পরিচয়পত্র তৈরির কার্যালয়। ব্যাংক অ্যাকাউন্ট খুললেই একটা ডেবিট কার্ড দেয় ইদানিং, তো সেই ডেবিট কার্ডের হ্যাক হয়ে যাওয়ার বিপর্যয়ে অনেকে পড়েছেন। আইডেন্টিটি থেফটটা খুব বেশি না, কিন্তু এটা পরিমাণটা যথেষ্ট। বিদেশের ব্যাংকগুলো সাইবার নিরাপত্তায় একটা বড় অঙ্কের টাকা খরচ করলেও দেশে এই খাতে ব্যয় অনেক কম। তবে স্বল্প সক্ষমতা নিয়েই কর্মীদের সতর্কতায় সাইবার হ্যাকিং প্রতিরোধ করা হচ্ছে জানালেন ব্যাংকাররা। 5% যদি আপনার হওয়ার চান্স থাকে সেটা কিন্তু কম না, যে কোনো সময় হয়েও যেতে পারে। আমাদের যা আছে আশা করছি আমরা এটা নিয়ে আমরা উই ক্যান বেসিক্যালি প্রোটেক্ট আওয়ারসেলফ। হ্যাকাররা প্রতিনিয়তই সাইবার হামলার পদ্ধতি পরিবর্তন করছে, তাই কর্মকর্তাদের নিয়মিত প্রশিক্ষণ, সফটওয়্যারের আপডেট ভার্সন ব্যবহার ও নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ বিশ্লেষকদের। যে ডেটা সেটার ব্যাকআপ রাখা, ক্রিটিক্যাল স্থাপনা বা সিস্টেম হলে সেখানে ডেফিনেটলি একেবারে বাধ্যতামূলকভাবেই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা মাল্টি লেভেলের যে অথেন্টিকেশন সেই জিনিসের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ম্যাকাও, চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হ্যাকাররা সবচেয়ে বেশি হামলা চালিয়ে থাকে জানিয়েছে কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিষ্ঠার 1 বছরে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন সেন্টারে হয়রানির অভিযোগ করেছেন প্রায় 13,000 নারী। তবে মাত্র 12% ভুক্তভোগী মামলা করেছেন। মূলত বেশিরভাগ ভুক্তভোগী তাদের সমস্যার বিষয়ে বিস্তারিত তথ্য ও প্রমাণ দিতে না চাওয়ায় সঠিক আইনগত ব্যবস্থা নেওয়া যায় না বলে জানিয়েছে পুলিশ। হেডকোয়ার্টার্সের তত্ত্বাবধানে একটি ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে পরিচালিত এই সেবাটিতে সরাসরি হটলাইন, ইমেল ও মেসেজের মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা রয়েছে। বেশ কয়েক বছর ধরেই দেশে বাড়ছে সাইবার অপরাধের শিকার নারীর সংখ্যা। এমন নারীদের সেবা দেওয়ার লক্ষ্যেই 2020 সালে প্রতিষ্ঠা হয় পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন। প্রতিষ্ঠার পর থেকে এবছরের নভেম্বর পর্যন্ত 12,941 জন ভুক্তভোগী নারী অনলাইনে হয়রানির অভিযোগ করেছেন। নারীদের বিশেষায়িত এ সেবার প্রথম বর্ষপূর্তিতে পুলিশ প্রধান জানান, হয়রানির শিকার নারীদের মাত্র 12% জিডিও মামলা করেছেন। তাদের মধ্যে মাত্র 13% ভুক্তভোগী অভিযুক্তের পরিচয় ও অবস্থান শনাক্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছেন। ব্যক্তির মানবিক বিপর্যয় ঘটে, মানসিক বিপর্যয় ঘটে এবং তা থেকে তারপরে পারিবারিক বিপর্যয় ঘটতে পারে, ঠিক আছে। এবং যে ট্রমা তৈরি হয় সে আমাদের দেশে তো সোশ্যাল, আমরা একটা ট্রানজিশনাল সোসাইটিতে বসবাস করি। আমাদের এখানে তো আর সাইকোলজিক্যাল বা সাইকিয়াট্রিক কাউন্সেলিং খুব একটা নাই। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশে সাইবার অপরাধ বাড়ছে জানিয়ে পুলিশ প্রধান বলেন, নারী পুরুষ সবাই এমন অপরাধের শিকার হচ্ছেন। অনেক সময় গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টাও করছে কেউ কেউ। আমরা দেখছি যে এই সাইবার সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে, সাইবার বুলিং বৃদ্ধি পাচ্ছে, সাইবার ট্রলিং হচ্ছে। আমাদের দেশে রাষ্ট্রের বিরুদ্ধে, গুরুত্বপূর্ণ ব্যক্তিপদের বিরুদ্ধে সাইবার ওয়ার্ল্ডে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রপাগান্ডা, মিথ্যা গুজব এগুলো ছড়ানো হচ্ছে। মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে সবাইকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান পুলিশ প্রধান। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্ব জলবায়ু সম্মেলনের পাশাপাশি যুক্তরাজ্য এবং ফ্রান্সে 2 সপ্তাহের সফরের অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, বুধবার বিকেল 4টায় গণভবন থেকে ভার্চুয়ালি এই সংবাদ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। 31 অক্টোবর 2 সপ্তাহের সফরে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী। প্রথমে স্কটল্যান্ডের গ্লাসগোতে COP26 বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে এবং অন্যান্য অনুষ্ঠানে যোগদান করেন। প্যারিসে ইউনেস্কোর 41তম সাধারণ সম্মেলন, প্যারিস শান্তি ফোরাম এবং ইউনেস্কোর 75তম বার্ষিক উদযাপন সহ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উইটসা এমিনেন্ট পারসনস অ্যাওয়ার্ড 2021 পুরস্কারে ভূষিত হয় রাজধানীতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক লীগ। সকালে দোয়েল চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত বর্ণাঢ্য মিছিল ও সমাবেশটি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা বলেন, আন্তর্জাতিক এ অর্জন বাংলাদেশকে বিশ্ব সমাজে আরও সম্মানিত করেছে। দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনা ও তার সরকারের নিরলস পরিশ্রম, একাগ্রতা ও আন্তরিকতার ফলেই এ স্বীকৃতি এসেছে বলেও উল্লেখ করেন তারা। (2024 থেকে 31) এই সময় আইসিসির 8টি ইভেন্ট, সবগুলোর আয়োজক চূড়ান্ত হয়ে গেছে। 2031 ওয়ানডে বিশ্বকাপ ভারতের সাথে যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে দীর্ঘদিন পর পাকিস্তানে ফিরবে আইসিসি ইভেন্ট। Welcome to everyone wherever you are. The wait is finally over. Let the battle begin. আইসিসির ইভেন্টে চোখ সবার। টি-20 কিংবা ওয়ানডে বিশ্বকাপ মানেই যে ক্রিকেট উন্মাদনার প্রতিটি মুহূর্ত। সবশেষ ওমান আমিরাতে টি-20 বিশ্বকাপ রোমাঞ্চ ছড়িয়েছে। সেই উচ্ছ্বাস না কাটতেই আইসিসি জানিয়ে দিল আগামীর সূচি। 2024 থেকে 2031 এই 8 বছরে 8টি বৈশ্বিক আসরের ভেন্যু ও সময় চূড়ান্ত। সুখবর নেই বাংলাদেশের, এককভাবে আয়োজনের বিড করেও আইসিসির গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। তবে 2031 ওয়ানডে বিশ্বকাপ ভারতের সাথে যৌথ আয়োজনের সুযোগ মিলেছে। 8 বছরের চক্রে আছে 2টি ওয়ানডে ও 4টি টি-20 বিশ্বকাপ, পাশাপাশি 8 বছর পর ফিরবে চ্যাম্পিয়ন্স ট্রফি। 2027-এ ওয়ানডের বিশ্ব আসর হবে আফ্রিকায়। সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ের সাথে নামিবিয়াও আয়োজকের তালিকায়। 4 বছর পর বাংলাদেশ ভারতে বসবে পরের আসর। নতুন চক্রের প্রথম বিশ্ব আসর 2024 টি-20 বিশ্বকাপ, আয়োজনের দায়িত্বে ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র। মার্কিন মূল্যকে এই প্রথম হবে আইসিসির কোনো বড় ইভেন্ট। 2 বছর পর ভারত, শ্রীলঙ্কা যৌথ আয়োজক। 2022-এর পর 28-এর টি-20 বিশ্বকাপও অস্ট্রেলিয়ায়, সেবার ওদের সাথে থাকবে নিউজিল্যান্ড। 2030-এর টি-20 বিশ্ব আসর বসবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আইসিসির ইভেন্ট ফিরছে পাকিস্তানে। সবশেষ 1996 বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করেছিল দেশটি। পরের আসর ভারতে 2029 সালে। 2011 ওয়ানডে বিশ্বকাপ ভারত, শ্রীলঙ্কার সাথে আয়োজন করে প্রশংসা কুড়িয়েছিল বাংলাদেশ। এককভাবে 2014 টি-20 বিশ্বকাপও হয়েছে। অনূর্ধ্ব-19 আর 1998 নকআউট বিশ্বকাপেরও একক আয়োজক ছিল বাংলাদেশ। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ ব্যর্থতায় বাংলাদেশ দলে 6 পরিবর্তন। পাকিস্তান সিরিজে বাদ পড়েছেন লিটন দাস ও সৌম্য সরকার। বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকে। ইনজুরির কারণে নেই সাকিব আল হাসান ও সাইফুদ্দিন। 4 নতুন মুখে চমক কিপার ব্যাটসম্যান আকবর আলী। সাইফ হাসান, ইয়াসির আলী, শহীদুল ইসলামও আছেন স্কোয়াডে। ফিরেছেন নাজমুল শান্ত ও আমিনুল বিপ্লব। বিশ্বকাপ ব্যর্থতায় আমূল পরিবর্তনের বার্তা আগেই দিয়েছিল বিসিবি। পাকিস্তান সিরিজে তারই প্রতিফলন। লিটন, সৌম্য বাদ পড়া অনুমিতই ছিল। বিশ্বকাপে না খেলেও জায়গা হারিয়েছেন রুবেল। ইনজুরির কারণে সাকিব, সাইফুদ্দিনের সার্ভিস না পাওয়া আগেই নিশ্চিত হয়েছিল। টানা সূচিতে বিশ্রাম দেয়া হয়েছে মুশফিককে। টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু আপনার পাকিস্তান থেকে, পাকিস্তান সিরিজ থেকে, তার পরপরে কিন্তু নিউজিল্যান্ডের সাথে টেস্ট সিরিজ আছে। তো 4টা টেস্ট ম্যাচ আছে। আমাদের কি প্লেয়ার, ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার আমরা চাচ্ছি, কারণ তামিম ইকবালের একটা ইনজুরি হয়ে গিয়েছে, একটা সিনিয়র প্লেয়ারের। তো ওখানে ডাউট আছে টেস্ট সিরিজে পাই কিনা। তো সেই হিসাবে আমরা চাচ্ছি যে আমাদের বেস্ট প্লেয়ারকে সেই সময় সেরাটা দেওয়ার জন্য। ভাগ্য খুলেছে 4 নতুন মুখের। প্রথমবার জাতীয় দলে যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর। 5 টেস্ট খেলা ওপেনার সাইফ প্রথমবার জায়গা পেলেন টি-20 দলে। নানা সময়ে বিভিন্ন সংস্করণে দলে ডাক পাওয়া ইয়াসির, শহীদুল এবারও আছেন। শান্তর ফেরা অনেকটা অনুমিতই ছিল। লেগ স্পিনার আমিনুলের ফেরাও প্রত্যাশিত। যাদেরকে আমরা নিয়েছি ওরা যথেষ্ট আমাদের এইচপি থেকে ট্রেনিং করে এসছে, ইন্টারন্যাশনাল এরিনার জন্য পুরোপুরি প্রস্তুত আছে। আমরাও কনফিডেন্ট ইনশাল্লাহ এরা ভালো করবে। আকবরকে আমরা অ্যাকচুয়ালি যে প্রথমে কিন্তু সোহান আমাদের নাম্বার 1 উইকেট কিপার,
এখানে কিছু ব্যাপার আছে, খেলার সময় আপনার কনকাশনের ব্যাপার আছে, কোনো ইনজুরি হলে কিন্তু রিপ্লেস করার জন্য সেকেন্ড উইকেট কিপার দলে নেই, তো সেই হিসাবে ওকে রাখা হয়েছে। টিম ম্যানেজমেন্ট যদি মনে করে ওকে খেলাতে পারবে। বিশ্বকাপে বাজে পারফরমেন্সের পরও টিকে গেছেন আফিফ, সোহান ও শামীম। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকিস্তানকে হারানোর পরিকল্পনায় ব্যস্ত বাংলাদেশ, ক্যাচ প্র্যাকটিসে বাড়তি মনোযোগ দিচ্ছে তাই টাইগাররা। পাওয়ার হিটিংয়ে দুর্বলতা থাকায় নাইম, সাইফরা স্ট্রাইক রোটেশনে গুরুত্ব দিচ্ছেন। অন্যদিকে পাকিস্তানের অনুশীলনে যোগ দিয়েছেন রিজওয়ান। মিরপুরের কন্ডিশন মাথায় রেখে প্রস্তুত হচ্ছে শাদাব ইমাদরা। সেন্টার উইকেটে নামার আগে নাইম সাইফকে কি কৌশল শেখাচ্ছেন রাসেল ডমিঙ্গো? বিশ্বকাপে বিগ হিটিং দুর্বলতায় ভুগেছে টাইগাররা, তাই তো স্ট্রাইক রোটেশনে বাড়তি গুরুত্ব নাইম সাইফের। এর আগে ফিল্ডিং সেশনে হাই ও লো ক্যাচে হাত পাকা করেছে তাসকিন মাহিদিরা। বিশ্বকাপে পিচ্ছিল হাতে ফসকে গেছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ভুলের পুনরাবৃত্তি চায় না কোচিং স্টাফ। এক পাশে দলকে উজ্জীবিত রাখার চেষ্টা ফিটনেস ট্রেনার নিকলির, অন্য পাশে পিচ কিউরেটর গামিনীর সাথে উইকেট নিয়ে আলোচনা ডমিঙ্গোর। দেশি কোচ মিজানুরকে সঙ্গে নিয়ে ব্যর্থতা কাটানোর লক্ষ্য এই প্রোটিয়ার। আর প্রিয় ছাত্র তাসকিনকে ধারাবাহিক হওয়ার টোটকা দিচ্ছেন ওটিস গিবসন। পাকিস্তানের প্র্যাকটিস সেশনে সবার নজর ছিল রিজওয়ানের দিকে। আগের দিন বিশ্রামে থাকা কিপার ব্যাটারের অন্তর্ভুক্তিতে স্কোয়াডেও ফিরেছে বাড়তি আত্মবিশ্বাস। মিরপুরের উইকেট সম্পর্কে ধারণা আছে সাকলাইনের। নাসুম মাহিদিদের শক্ত হাতে সামলাতে স্পিনে গুরুত্ব দিচ্ছেন পাকিস্তানের হেড কোচ, সাথে শাদাব, ইমাদ, উসমানদের সাফল্যের কৌশল শিখিয়ে দিচ্ছেন। মঙ্গলবার বাবর আজম ও শোয়েব মালিক ঢাকায় আসলেও কোভিড টেস্ট জটিলতায় অনুশীলনে যোগ দিতে পারেননি। টেস্টে নেগেটিভ হয়ে দলের সঙ্গে যোগ দেবেন বাবর ও মালিক। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে বাংলাদেশ। সেমিতে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে দিয়া রুবেল জুটি। এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে এই প্রথম কোনো ইভেন্টের ফাইনালে লাল সবুজ, তাতে পদকও নিশ্চিত হলো। শুক্রবার স্বর্ণের লড়াইয়ে রুবেল দিয়ার সামনে দক্ষিণ কোরিয়ার চ্যালেঞ্জ। লক্ষ্য অবিচল, চোখের দৃষ্টি স্থির। ইরান বাধা পেরিয়ে সেমিতে উঠে ভারতকে টপকানোর চ্যালেঞ্জ। প্রথম সেট হেরে ব্যাকফুটে বাংলাদেশ, স্কোর 37। বিপরীতে 400টাই 10-10 ভারতের। পরের দুই সেটে ওদের ছন্দপতন, সুযোগ নিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। চতুর্থ সেটে হতাশ করে নিষ্পত্তির জন্য লড়তে হয় টাইব্রেকারে, সেখানে লাল সবুজদের বিজয়। তাতেই ইতিহাস গড়ে ফেলে রুবেল দিয়া। এশিয়ান আর্চারিতে কখনো পদক জেতা হয়নি বাংলাদেশের, এবার ফাইনালে উঠে আক্ষেপ ঘুচিয়েছে। ছিল আমার 10 মারতেই হবে, না হলে এক্স এর জায়গায় মারতে হবে, কারণ উনি অ্যাটলিস্ট এক্স এর কাছাকাছি মারছে। আমি যদি মারতাম আমরা হেরে যাইতাম। আমাদের যদি একটু ভুল হয় দুইজন যে কোনো একজন ব্যালেন্স করে নিতে পারে, তো এই কনফিডেন্স এবং দুইজনের উপর আত্মবিশ্বাস রেখে আমরা হয়তো বা ফাইনালে অনেক ভালো কিছু করতে পারবো। ফুল কনফিডেন্স ছিলাম, আর বিশেষ করে আমার কনফিডেন্স ছিল দিয়ারে নিয়ে, কারণ ও অনেক ভালো মারতেছিল, টিমেও ভালো মারছে। আল্লাহর রহমতে আমরা দুইজনে অনেক ভালো করছি। মিশ্র দ্বৈতে মঙ্গলবার বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল 38। এই স্কোর নিয়ে ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সুবিধা করতে পারবে কি? না পারলেও রৌপ্য তো ঘরেই থাকছে, এটাই কম কিসে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যাচ্ছে পরের প্রসঙ্গে। প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হককে তার প্রিয় কর্মস্থল রাজশাহীর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাহিত করা হয়েছে। এর আগে দুপুরে রাবির কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তার প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। এর আগে বেলা 11:30টায় তার মরদেহ নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে, যেখানে তিনি 31 বছর শিক্ষকতা করেন। সর্বস্তরের মানুষের এই ঢল প্রিয় শিক্ষাগুরু, প্রিয় কথা সাহিত্যিকের জন্য। বরেণ্য সাহিত্যিক হাসান আজিজুল হকের প্রতি শেষবারের মতো শ্রদ্ধা জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ভিড় করেন তারা। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতির পক্ষে বিভাগীয় কমিশনার এবং প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক। পরে একে একে শ্রদ্ধা জানানো হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে। পেশাগত জীবনে একজন দার্শনিক ছিলেন, উনি দর্শনের শিক্ষক ছিলেন। উনি ওনার লেখার মধ্যে, উনি সাহিত্যের মধ্যে উনি জীবন দর্শনকে অত্যন্ত চমৎকারভাবে তুলে এনেছেন। শ্রদ্ধা জানাতে যাওয়া মানুষেরা বলেন হাসান আজিজুল হক ছিলেন বাংলা সাহিত্যের দিকপাল। জাতির ক্রান্তিকালে বলিষ্ঠ ভূমিকা নিয়ে বারবারই তরুণদের পথ দেখিয়েছেন তিনি। তিনি যে ধারার সাহিত্য রচনা করতেন
সেটি একটি আসলে খুবই উচ্চ পর্যায়ের ধ্রুপদ সাহিত্যকর্ম। যেটা নিয়ে চর্চা করতেন সেইটা যদি আমরা আমাদের অন্তরে ধারণ করে চলতে পারি তাহলে হয়তো অনেক দূর পথ আমরা এগিয়ে যাব। শ্রদ্ধার নিবেদন শেষে বাদজোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় হাসান আজিজুল হকের জানাজা। এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাহিত করা হয় বরেণ্য কথা সাহিত্যিককে। এ পর্যন্ত যত ধরনের কুপমণ্ডকতা, সাম্প্রদায়িকতা, তার বিরুদ্ধে হাসান স্যার সর্বদাই ছিলেন সোচ্চার। তার আশা ছিল যে একটা শোষণহীন সমাজ বিনির্মাণ। সোমবার রাত 9:15 রাজশাহীর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবির ঘটনায় 2 নাবিকের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। এখনো নিখোঁজ আছেন 3 জন। তাদের উদ্ধারে কাজ করেছে নৌ পুলিশ এবং কোস্টগার্ড। গত রাতে পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকায় 9 নম্বর অ্যাঙ্করে এই ঘটনা ঘটে। কোস্টগার্ড জানিয়েছে নোঙ্গরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে প্রায় 600 টন কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে রওনা হয় এমভি ফারদিন 1 কার্গোটি। কিছুদিন যাওয়ার পর ঘন কুয়াশার কবলে পড়ে অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ডুবে যায় সেটি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রথম দিনের বৈঠক শেষ হয়েছে। ভার্চুয়াল বৈঠকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আধিপত্য, তাইওয়ান ইস্যু সহ মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেন তারা। দুই দেশের প্রতিযোগিতার কারণে কোনো সংকট যেন তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য বৈঠকে আহ্বান জানান বাইডেন। আর বাইডেনকে পুরনো বন্ধু সম্বোধন করে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর কথা জানান শি জিনপিং। মানবাধিকার, বাণিজ্য, সামরিক সহ বিভিন্ন বিষয়ে দুদেশের উত্তেজনার মধ্যেই হলো এই বৈঠক। যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে ধনী দেশ এখন চীন। গত 2 দশকে বৈশ্বিক সম্পদ 3 গুণ বেড়েছে, যার নেতৃত্ব দিয়েছে দেশটি। ম্যাককিনসি অ্যান্ড কোম্পানির এক সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বব্যাপী মোট সম্পদের পরিমাণ $514 ট্রিলিয়ন ছাড়িয়েছে। 2000 সালে এই সংখ্যা ছিল $156 ট্রিলিয়ন। সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে 1/3 অবদান চীনের। 2000 সালে চীনের মোট সম্পদ যেখানে ছিল মাত্র $7 ট্রিলিয়ন, বর্তমানে তা দাঁড়িয়েছে $120 ট্রিলিয়ন। দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের মোট সম্পদের পরিমাণ $90 ট্রিলিয়ন। করোনা সংক্রমণ কমায় 99 দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। বিশ্বে করোনায় একদিনে 5600 মানুষের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 3,85,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মৃত্যু ছাড়ালো 51,25,000, আক্রান্ত 25,47,00,000-এর বেশি। একদিনে সর্বোচ্চ 1200 মানুষ মারা গেছে রাশিয়ায়। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইউক্রেনে, মারা গেছে প্রায় 450 জন। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 52,000 রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এদিকে চীনের 21টি প্রদেশ, অঞ্চল ও শহরে ছড়িয়ে পড়েছে ডেল্টা ধরন। মরুকরণ ঠেকাতে আফ্রিকায় গ্রেট গ্রিন ওয়াল কর্মসূচির আওতায় লাগানো হয়েছে গাছ। তবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং অনাবৃষ্টির কারণে লাখ লাখ গাছের চারা মরে যাচ্ছে। এই অবস্থায় কর্মসূচি টেকসই করতে স্থানীয়দের অন্তর্ভুক্ত করার উপর জোর দিচ্ছে সংশ্লিষ্টরা। আফ্রিকায় সাহারা মরুভূমির বিস্তার ঠেকাতে 2007 সালে হাতে নেওয়া হয় গ্রেট গ্রিন ওয়াল কর্মসূচি। এর আওতায় সেনেগাল থেকে জিবুতি পর্যন্ত 5000 মাইল জুড়ে লাগানো হয় সারি সারি গাছ। কিন্তু বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও অনাবৃষ্টিতে মারা গেছে গ্রিন ওয়ালের লাখ লাখ গাছ। ফলে কর্মসূচির মূল লক্ষ্যের মাত্র 4% পূরণ হয়েছে। মরুকরণে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি সেনেগালের সাহেল। অতিরিক্ত বালুর কারণে এই অঞ্চলের প্রচুর কৃষিজমি নষ্ট হয়েছে। গ্রিন ওয়াল তৈরির পর কিছুটা স্বস্তি পেয়েছেন বাসিন্দারা। মরুভূমির বিস্তার ঠেকাতে অসংখ্য গাছ লাগিয়েছে পানি ও বন বিভাগ। গাছগুলো বালি আঁকড়ে ধরে রাখতে সক্ষম। আগে আমরা অনেক চেষ্টা করেও এ কাজে সফল হতে পারিনি। মরুকরণ ঠেকানোর উদ্যোগ টেকসই করতে এখন স্থানীয়দের অন্তর্ভুক্ত করার উপর জোর দেওয়া হচ্ছে।
যদি আপনি কোনো অঞ্চলে প্রকল্প পরিচালনা করেন তাহলে সেখানকার বাসিন্দাদের অন্তর্ভুক্ত করতে হবে, না হলে প্রকল্প ব্যর্থ হবে। বিশ্ব জলবায়ু সম্মেলনেও তুলে ধরা হয়েছে সাহেল অঞ্চলে মরুকরণ ঠেকানোর গুরুত্ব। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতির রাত ৯টার বাংলাদেশে। সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।